আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসরাত। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? একটু আমাকে জানান। সাউন্ড ক্লিয়ার, ওকে। আশা করব যে আজকে নেটের আর প্রবলেম হবে না। আমি তো নেটের সাথে মানে নেটের ইয়ের সাথে কথা বলছিলাম যে গতকাল। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি। ওকে, ৩৩ বেজে গেছে। আমরা দেরি না করি কারণ আপনাদের অনেকেই আছে যারা আসলে বেশি রাত করে আপনারা ক্লাস করতে অভ্যস্ত না। সেজন্য অনেকেই আ মানে বেশিক্ষণ থাকতে পারে না আরকি ক্লাসের মধ্যে। তাই আমি চাইবো যে যতক্ষণ ক্লাস আমি নিচ্ছি টাইমটা নষ্ট না করাটাই ভালো হবে। আপনাদের একটা একটা কথা বলি যে আপনাদেরকে একটা আমি আ ভালো একটা অ্যানাউন্সমেন্ট দেই আপনাদের সবার জন্য। অ্যানাউন্সমেন্টটা আমি একটা দিচ্ছি। যেকোনো কারণে মিস হবে সেটি কি পরের দিন কোনো সময় নেওয়া যাবে? না, পরের দিন নেওয়া যাচ্ছে না। কারণ আল্টিমেটলি আ মানে আমার ক্লাস মিস গেলে তো পরের দিন নেওয়ার কোনো মানে আ কারণ নাই আরকি। এরকম তো না যে ক্লাসের আ যেই যতগুলা ক্লাস হবে সেটার পরিমাণটা ফিক্সড। মানে মনে করেন ক্লাস নাম্বার ধরেন যে গতকালকে একটা ক্লাস হয়নি। সেইজন্য যে ওই ক্লাসটা কম হয়ে আপনার সিলেবাস শেষ হয়ে যাবে তা তো না। আমি তো সিলেবাসটা শেষ করাই দিয়ে যতগুলো ক্লাস লাগবে সেগুলো শেষ করাই আমার ক্লাসটা শেষ করব। ঠিক আছে? এটাই আরকি ১ নাম্বার বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে একটা ভালো ধরনের অ্যানাউন্সমেন্ট আমি যেটা দিতে চাই যে আপনাদের সবার জন্য। সেটা হচ্ছে অনেকেই আছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন, আপনারা শুধুমাত্র মানে রিটেন এর চেয়ে আপনাদের ওই দেখা যাচ্ছে যে আ এমসিকিউ, এমসিকিউ এর জন্য শর্টকাটটা আপনাদের বেশি জরুরি। অনেকেই আছেন। মানে এইটার পিছনে আপনাদের অনেকের কনসার্ন অনেক বেশি। অনেকে আছেন না? তাদের জন্য আমি একটু চিন্তা করছি যে আল্টিমেটলি এই কোর্সটাতে তো আমি অনেক বেশি ইলাবোরেট পড়াচ্ছি। ইলাবোরেট পড়াচ্ছি। মানে আল্টিমেটলি আ অনেক বেশি কিছু এখানে আছে আ যেগুলো অনেক সময় কেউ যদি মনে করেন প্রাইমারি প্রিপারেশন নেয়, এত বেশি তো প্রয়োজন নাই। তো অ্যাকচুয়ালি আমি যেই কাজটা করব, একটা আমি আপনাদের জন্য খুশির একটা সংবাদ দিচ্ছি। যারা এই কোর্সটা আমার করতেছেন, তারা এই যে আপনারা তো জানেন যে ২ মাস পরে আমরা ওই যে আরেকটা পেমেন্টের বিষয় আছে। যারা আরকি বিশেষ করে Facebook এ যারা ক্লাস করতেছে, ১ম এ ৳৫০০ দিয়ে ওরা ভর্তি হইছে। এরপরে আবার একটা ৳৫০০ দিতে হবে। তো এই যে এরপরে যখন ২য় কোর্স মানে ২য় পোরশনটা শুরু হবে আমাদের, ২য় পোরশনটা শুরু হওয়ার ১০ বা ১৫ দিনের মাথায় আমি বিগত যেই কোর্স আমি প্রাইমারির করিয়েছিলাম, প্রাইমারির একটা বিগত কোর্স করিয়েছিলাম, বিগত প্রাইমারির যে কোর্স যেটা করিয়েছিলাম শুধু প্রাইমারির জন্য যেই কোর্সটা, ওই গ্রুপের মধ্যে ওই গ্রুপের মধ্যে আপনাদেরকে আমি ওই গ্রুপের লিংক দিয়ে দিব। ওইটাতে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। আমি ওইটাতে একসেপ্ট করে নিব। শুধুমাত্র এই এই আপনাদের জন্য আমি চিন্তা করছি যে, যেহেতু এটা শুধুমাত্র রিটেন এর জন্য আপনারা অনেকেই অনেক কিছু আমার শর্টকাট অনেক সময় দেখা যাচ্ছে যে, একবারে এক্সাক্টলি শুধু শর্টকাটই পড়াইছি তো। প্রাইমারির জন্য যেখানে, সেখানে তো মেক্সিমাম জিনিসগুলো শর্টকাট এবং হচ্ছে পুরা বেসিক এর উপরে। প্রাইমারি এবং নিবন্ধনের জন্য যে কোর্সটা আছে, এটা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব আমি। মানে রেকর্ডেড ক্লাসগুলা আরকি। রেকর্ডেড ক্লাসগুলা ফ্রিতে প্রোভাইড করব। মানে বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? মানে আমি কি বললাম বুঝতে পারছেন? যেটা আমার এর আগে একটা প্রাইমারিদের জন্য একটা কোর্স নিয়েছিলাম। সেইটার যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এটা ফ্রিতে প্রোভাইড করব আপনাদের। তবে আরো মানে আরো ১ মাস পরে আরকি কোর্সটা। ঠিক আছে? ওকে, ওকে। না মানে এটার পিছনে কারণ আমার যেটা কারণ আরকি, যে কারণটা কি আমি এখানে দেখেছি যে আ অনেকেই আছেন আপনারা অনেক কম পরিমাণে
দেখা যাচ্ছে যে অনেক রিটেন টাইপের একটু কঠিন অঙ্ক করতে গেলে অনেক ঘাবড়ায় যাচ্ছেন। আমি চাই না যে কেউ এখানে ডিপ্রেসড হয়ে যাক, মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাক, ডিপ্রেসড হয়ে যাক, এইরকম যাতে কেউ না হয়। এটা আমি চাই যে এরকম দেখা গেল যে কোর্সটা করলো কিন্তু কোর্সটা করে মনে হচ্ছে যে অনেক কঠিন লাগলো, শেষ পর্যন্ত পড়াশোনা আরো কমায় দিল। এই জিনিসটা এই জিনিসটা যাতে না হয়, এই কারণে প্রাইমারি ও নিবন্ধনের যে কোর্সটা আছে ওইটা দিয়ে যদি প্রিপারেশনটা ফার্স্টে নিয়ে নেয়, মনে করেন এই প্রিপারেশনটা প্রথমে নিয়ে নিল যে প্রাইমারি ও নিবন্ধনের জন্য ওখানে 34টা ক্লাস আছে, 34 না 35টা ক্লাস আছে, 35টা ক্লাস আছে। ওই 35টা ক্লাস করে যদি আবার এই রিটেনের এই কোর্সটার দিকে দেখে, তাহলে দেখা যাবে যে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে, মানে মোটামুটি লেভেলের ভালো ধরনের ওর লেভেলে চলে আসছে। আবার যাদের আবার আসলে ওইটার প্রয়োজন নাই, যে না প্রাইমারি নিবন্ধন লেভেলের তো আমি পারি, তাহলে তো দরকার নেই, সে দেখলো না, সেটাতে সমস্যা নেই। কিন্তু আমি চাই না যে কেউ একজন ডিপ্রেসড হোক আর কি শেষ পর্যন্ত। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি তাহলে। আমি অনেক কিছু চিন্তা করলাম আর কি, যে আসলে কেউ যাতে আসলে ঝামেলায় না পড়ে, এই জন্যই আমি চেষ্টা করতেছি যে আলটিমেটলি। ওকে, ঠিক আছে, ক্লাসগুলো আমার খুব ইফেক্টিভ মনে হচ্ছে আপনার কাছে। রিকোয়েস্ট যদি পারেন একটা রিটেনে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। গুণোত্তর ধারা, ওকে, গুণোত্তর ধারা আমরা আজকে স্টার্ট করব। তো আপনারা সবাই রেডি হয়ে যান। গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার জন্য আমাদের যেই জিনিসটা, স্যার আপনি সবার জন্য ভাবেন, এই জন্য এত ভালো লাগে আপনাকে, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা পড়াশোনাতে মনোযোগ দিই, পড়াশোনা। ওকে ঠিক আছে, আমরা সবাই একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। ওকে, তো আমি গতদিন গুণোত্তর ধারা শুরু করতেছিলাম। সেই গুণোত্তর ধারার মধ্যে ছিল হচ্ছে আমি কথাটা বলছিলাম যে একটা সংখ্যাকে যদি গুণ করে যদি পরের সংখ্যাটা পাওয়া যায়। সবাই সবাই একটু, ও আচ্ছা, ইঙ্কটা একটু গাঢ় করে দিতে বলছে, ওকে ওকে থ্যাংক ইউ। একজন বলছে যে একটু ইঙ্কটা গাঢ় করে দিলে দেখা যাবে ভালো। আচ্ছা ওকে ঠিক আছে, মনে করেন 3 + 6 + 12 + 18, হ্যাঁ, এরকম করে একটা ধারা আছে এরকম। তো দেখেন, ও 18 হবে না, 24 হবে। তো এই ধারাটা দেখেন, এই ধারাটাতে যখনই আপনি কোনো সময় দেখবেন যে একটা একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, যেমন একে 2 দ্বারা গুণ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়, আবার 2 দিয়ে গুণ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়, আবার 2 দিয়ে গুণ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। এটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যদি পরের সংখ্যাটা পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। ক্লিয়ার? আপনাদের আবার আবার যদি বলি যে মনে করেন আপনার আছে 5, তারপরে আমি বললাম যে 15, তারপরে বললাম 45, হ্যাঁ, এটাও একটা গুণোত্তর ধারা। আবার আমি যদি বলি 1, তারপরে বললাম -1, তারপরে বললাম +1, আবার বললাম -1, আবার বললাম +1, হ্যাঁ, আবার মাইনাস, এটাও একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, ওকে। তো গুণোত্তর ধারা দেখেন, এখানে আমি নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা গুণ করে করে পরের সংখ্যাটা পাচ্ছি। এখানে 1 কে -1 দ্বারা গুণ করলে, 1 কে -1 দ্বারা যদি গুণ করা যায় তাহলে -1 পাওয়া যায়। আবার -1 কে আবার -1 দ্বারা গুণ করলে +1 পাওয়া যায়। আবার -1 দ্বারা গুণ করলে -1 পাওয়া যায়, আবার -1 দ্বারা গুণ করলে +1 পাওয়া যায়। কথা ক্লিয়ার? সেইজন্য এটাও একটা গুণোত্তর ধারা। ক্লিয়ার কি? কথা কি বুঝতে পারছি আমরা? আমরা ক্লিয়ার কিনা একটু আমাকে তাড়াতাড়ি জানান, আমি কমেন্টগুলা দেখতে চাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা? একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যদি পরের সংখ্যাটা পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। ব্যাংক রিটেনের জন্য কি কোনো হেল্প হতো স্যার? ওকে, ঠিক আছে, বলবো এগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নাই। ব্যাংক রিটেন ওগুলো নিয়ে পরে। আগে আপনার পড়াশোনাতে মনোযোগ দেন। আমি কোর্স নিয়ে যখন কথা বলি ওইটার মধ্যেই রাখেন। মানে আমি এত কোর্স নিয়ে কথা বলতেও চাই না, মানে খুব বেশি কোর্স নিয়ে কথা বলতে চাই না। তার চেয়ে আমি চাই যে আপনারা পড়াশোনা বেশি করেন। হ্যাঁ, এই জায়গায় ওই জায়গায় হাজার হাজার টাকা খরচ করে, হ্যাঁ, কোর্স করা, এই করা সেই করা, এগুলোর চেয়ে আমি চাই যে আপনাদের মানে যত বেশি পরিমাণে আপনাদের হেল্প হোক, মানে পড়াশোনা বেশি করেন, এত ভালো করে মনোযোগ দেন, পড়াশোনা বেশি করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আবার দেখেন, এইখানে দেখেন এই যে 1 কে -1 দ্বারা গুণ করলে কিন্তু -1 পাওয়া যায়। আবার -1 কে আবার -1 দ্বারা গুণ করলে কিন্তু +1 পাওয়া যায়। মাইনাসে মাইনাসে প্লাস না?
আবার +1 কে -1 দ্বারা গুণ করলে কিন্তু আবার -1 পাওয়া যায়। তার মানে প্রতিবার -1 দ্বারা গুণ করলে কিন্তু পরের পদটা পাওয়া যাচ্ছে, পরের পদটা পাওয়া যাচ্ছে। তার মানে এটাও একটা গুণোত্তর ধারা। মানে একই সংখ্যা গুণ করে যদি পরপর পদগুলা পাওয়া যায় সেটা হচ্ছে গুণোত্তর ধারা হবে। একই সংখ্যা গুণ করে যদি পরের পদগুলা পাওয়া যায়। ক্লিয়ার? বুঝেছি? ওকে, যেমন আমি আপনাকে যদি বলি যে 1 আমি আপনাকে বললাম যে 3 -1 +1/3 -1/9 এটা কি ধারা? আপনি আপনি কিভাবে করে চিন্তা করেন যে 3 কে আমি যদি -1/3 দ্বারা গুণ করি, এই যে 3 কে আমি যদি 1/3 দ্বারা গুণ করি তাহলে তো 1 পাবো, কিন্তু -1/3 দ্বারা গুণ করলে -1 পাবো। তার মানে -1/3 দ্বারা গুণ করলে -1/3 দ্বারা গুণ করলে এই -1টা পাবো। আবার -1 কে আবার যদি আপনি -1/3 দ্বারা গুণ করেন, যে 1 -1 আছে, আবার তাকে -1/3 দ্বারা গুণ করলে তাহলে +1/3 পাবেন, কারণ মাইনাস মাইনাসে প্লাস। আবার +1/3 কে যদি আবার আপনি -1/3 দ্বারা গুণ করেন তাহলে 1/9 পাবেন। এটা হচ্ছে সেজন্য গুণোত্তর ধারা। ক্লিয়ার? বুঝেছেন? সবাই বুঝছি? হ্যাঁ, লাস্টেরটা আবার বলছি, এবং এটা ক্লিয়ার কিনা? মানে এটাও যে গুণোত্তর ধারা দেখে আপনাদের কিন্তু মানে সঙ্গে সঙ্গে মাথা খাটায় বলতে হবে যে গুণোত্তর ধারা তখনই হবে, গুণোত্তর ধারা তখনই হবে যখন দেখে আপনি বুঝবেন যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা যদি এরকম করে বলি যে এরকম করে যদি বলি যে 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4, এটা কি ধারা? অ্যান্সার হচ্ছে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে 36 কে 32 কে আপনি যদি হাফ দ্বারা গুণ করেন তাহলে আপনি 16 পাবেন, আবার হাফ দ্বারা গুণ করলে 8 পাবেন, আবার হাফ দ্বারা গুণ করলে 4 পাবেন। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। ক্লিয়ার? আচ্ছা, মানে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে হাফ দ্বারা গুণ করলে, মানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে যদি পরের পদটা পাই তাহলেই সেটা গুণোত্তর ধারা। না স্যার, ক্লিয়ার না। মজুমদার অভি বলছে লাস্টেরটা, শেষেরটা। আচ্ছা, দেখেন আমি বারবার এক্সাম্পল দিচ্ছি তো ইনশাল্লাহ সমস্যা হবে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনারা আপনারা একটু অ্যান্সার দেন, নিচের কোনটি গুণোত্তর ধারা নয়? গুণোত্তর ধারা নয়। এ নাম্বার অপশন 4 প্লাস 4/3 প্লাস 4/9 প্লাস এটা। বি নাম্বার log 2 প্লাস log 4 প্লাস log 8। সি নাম্বার অপশন 27 প্লাস 3 প্লাস 1/3 প্লাস ডট ডট ডট। কোনোটি নয়। নেন, বলেন অ্যান্সার কি হবে? দেখি অ্যান্সার দেন তাড়াতাড়ি, দেখি তো কে কে পারে, কে কে অ্যান্সার দিচ্ছেন। এমিলি, এমিলি সঠিক অ্যান্সার দিচ্ছে। ফাহিম ঠিক আছে। ভীর আজম, ওকে, ভেরি গুড। অন্তু রয় ভুল হইছে, হিমেল ভুল হইছে, শাকিল ভুল হইছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময় পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা পারার কোনো কারণও নাই, মানে ম্যাক্সিমাম দুই একজন যে পারছেন আমি এতে অনেক খুশি, যারা যারা পারছেন আর কি। জুনায়েদ হাবিব, তারপরে মাবিয়া আক্তার, মবিয়া আক্তার নাকি মাবিয়া আক্তার,
ওকে, তো এরা পারছেন, খুবই খুশি আমি এতে। জন ডন, আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখেন, এইটাকে আপনি যদি 1/3 দ্বারা গুণ করেন তাহলে পরেরটা পাবেন, তাকে আবার 1/3 দ্বারা গুণ করলে তারপরেরটা পাবেন। মানে গুণোত্তর মানে হচ্ছে গুণ করে উত্তর পদ পাওয়া। গুণোত্তর, গুণোত্তর মানে কি? গুণ করে উত্তর পদ পাওয়া, গুণ প্লাস উত্তর। উত্তর মানে হচ্ছে পরের পদ, উত্তর পদ মানে কি পদ? পরের পদ। তার মানে গুণ করে যদি আপনি পরের পদ পান, সেটাই হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যেটা পরের পদ পাবেন, সেটাকেই বলা হবে হচ্ছে কি, সেটাকেই বলা হবে আপনার গুণোত্তর ধারা। তাহলে এখানে 1/3 দ্বারা যদি গুণ করেন, 4 কে 1/3 দ্বারা গুণ করলে 4/3, আবার 1/3 দ্বারা যদি গুণ করেন, যে 4/3 গুণন 1/3, তাহলে 4/9 হবে। ঠিক আছে, তার মানে এটাও একটা গুণোত্তর ধারা হবে। আচ্ছা, আবার 27-এর কথা চিন্তা করেন, যে 27-কে আপনি কত দ্বারা গুণ করলে 3 পাবেন? আপনারা জানেন যে 27-কে 1/9 দ্বারা গুণ করলে, কারণ 27-কে 9 দিয়ে ভাগ করলে তো 3 পাওয়া যাবে। তার মানে 27-কে 1/9 দ্বারা গুণ করলে 3 পাওয়া যাবে। আবার তাকে যদি আবার 1/9 দ্বারা গুণ করেন, মানে 3 গুণন 1/9, আলটিমেটলি 1/3 পাওয়া যাবে। তার মানে এটাও একটা গুণোত্তর ধারা, এটাও একটা গুণোত্তর ধারা। এখন কোশ্চেন হচ্ছে যে বি নাম্বার গুণোত্তর ধারা কিনা? অ্যান্সার হচ্ছে বি নাম্বার গুণোত্তর ধারা না। বি নাম্বারটা কি ধারা না? গুণোত্তর ধারা না, এটা একটা সমান্তর ধারা। হ্যাঁ, এটা এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো। এটা একটা কি ধারা? বি নাম্বারটা কি ধারা? এই log 2 প্লাস log 4 প্লাস log 8, এইটা দেখে মনে হচ্ছে যে এখানে তো 2 আছে, 4 আছে, 8 আছে, তার মানে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, দেখে মনে হচ্ছে কি এটা কি ধারা বলেন তো? এটা একটা গুণোত্তর ধারা মনে হচ্ছে, কিন্তু এটা গুণোত্তর ধারা না। কারণ log 2 কে আপনি 2 দ্বারা গুণ করলে, এই যে 2 দ্বারা আপনি যদি গুণ করেন তাহলে 2 log 2 আসে। 2 log 2 মানে ঠিক আছে log 4, কিন্তু তাকে যদি আবার আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে 4 log 2 আসে, সেটা মানে কিন্তু log 8 না। আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। দেখেন এইটা মানেটা কি আসলে। লগের জিনিস তো আমরা অনেকেই জানি না, লগ জিনিসটা কি, লগ কিভাবে করে কাজ করে। আমি লগ তো পড়াবো, লগ পরে পড়াবো। শুধু একটা জিনিস আপনাদেরকে যদি আমি বলি, আপনারা অনেকেই যারা 9-10-এ পড়ছেন তারা তো একটু হইলেও লগ তো একবার হইলেও দেখছেন। এই জিনিসটা খালি মাথায় রাখি আমরা। এই log 2 কে আমরা log 2 কে log 2 লিখলাম, সমস্যা নাই। কিন্তু log 4 কে আমরা যেটা লিখতে পারি log 2 এর উপর স্কয়ার লিখতে পারি। এই যে মাথার উপরে যে স্কয়ার দিছি, এই যে 4 মানে কি 2 এর উপর স্কয়ার, মানে 2 দ্বিগুণে 4। এই এই মাথাটা লগের সামনে চলে আসে, মাথাটা লগের সামনে চলে আসে। তার মানে log 4 মানে হচ্ছে 2 log 2। এটা খালি মনে রাখি, এতটুকু মনে রাখতে পারবো না যে log 4 মানে 2 log 2। সেরকম log 8 মানে হচ্ছে log 2 এর উপরে কিউব দিলে, মানে 3টা 2 গুণ করলে তো 8 পাওয়া যায়, তাই না? 2 গুণন 2 গুণন 2, তার মানে 2 এর উপর কিউব দিলে 8 পাওয়া যায়। 2 এর উপর কিউব দিলে, তার মানে 2 এর উপর কিউব দিলে যেহেতু 8 পাওয়া যায়, তার মানে এই log 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব এবং মাথাটা লগের সামনে চলে আসে, তার মানে 3 log 2। তার মানে log 8 মানে হচ্ছে 3 log 2। এটা কি বুঝেছি? এইটুকু কি বুঝেছি? তার মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে log 2 প্লাস log 2 log 2, আর এটা হচ্ছে 3 log 2। আপনারা এখন দেখে বলেন তো এই জিনিসটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? অ্যান্সার হচ্ছে এটা কিন্তু একটা সমান্তর ধারা। কারণ এইটা log 2 আর 2 log 2 এইটার মধ্যে ডিফারেন্স কত? 2 log 2 থেকে একটা log 2 বাদ দিলে log 2 থাকে, মানে একটা সাধারণ অন্তর আছে, সেটা হচ্ছে log 2। আবার 3 log 2 থেকে দুইটা log 2 বাদ দিলেও একটা log 2ই থাকে। এটা কিন্তু গুণ করে পাওয়া যাবে না, কারণ log 2 কে 2 দ্বারা গুণ করলে 2 log 2 পাওয়া যাবে, কিন্তু তাকে 2 দ্বারা গুণ করলে তো 4 log 2 হইতো। এখানে তো 4 log 2 নাই, এটা 3 log 2 আছে। তার মানে এটা কিন্তু গুণোত্তর ধারা না। দেখে যদিও মনে হচ্ছে ওটা গুণোত্তর ধারা, কিন্তু এক্স্যাক্টলি এটা হচ্ছে সমান্তর ধারা। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? এই কথা কি বুঝেছি আমরা? এটা একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। আমরা আমরা জাস্ট মাথায় রাখবো যে লগের সামনে পাওয়ার যেটা থাকবে সেটা মাথায় যেটা থাকবে সেটা সামনে চলে আসে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আসেন, আপনাদের এই যে বিসিএস পরীক্ষায় রিটেনে একটা কোশ্চেন আসছিল, যেটা মানে ক্লাস 9-10 এর বইয়েও আছে। log 2 প্লাস log 4 প্লাস log 8, এটার 10টি পদের যোগফল কত? 10টি পদের যোগফল কত? তাহলে বলেন তো অঙ্কটা আপনারা একটু বলেন যে এটা কি সমান্তর ধারার অঙ্ক না গুণোত্তর ধারার অঙ্ক? এটা আগে বলেন, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? এটা কি বুঝছি আমরা? এটা কি করতে হবে? এটা একটু সবাই অ্যান্সারটা দেন। এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? 10টি পদের যোগফল সমান্তর ধারার অঙ্ক হবে না গুণোত্তর ধারার অঙ্ক হবে? সমান্তর ধারা, তাই সমান্তর ধারা যেহেতু করছি, তাই আমরা অঙ্কটা করব। এখন অঙ্কটা করব যেহেতু সমান্তর ধারার অঙ্ক অলরেডি আমাদের ডান। যদিও বইয়ের মধ্যে, মানে ওদের বইয়ের মধ্যে জিনিসটা আছে 10টি পদের যোগফল। আচ্ছা, এখানে
10টি লিখে দেই, 10টি পদের যোগফল। আমি তো একটু আগে বুঝাইলাম যে এটা সমান্তর ধারা। কেন? কারণ এটা সমান অন্তর আছে, যে এটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ কত? যার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে log 2, এর মান হচ্ছে log 2, এবং সাধারণ অন্তর, যেহেতু সমান্তর ধারার কি সাধারণ অন্তর থাকে? সাধারণ অন্তর d সমান হচ্ছে 2 log 2 বিয়োগ log 2, তার মানে থাকবে হচ্ছে শুধু একটা log 2। log 2 হচ্ছে সাধারণ অন্তর। এখন 10টি পদের যোগফলের ফর্মুলা কি? 10টি পদের যোগফল ফর্মুলা কি ছিল? 10টি পদের যোগফল 10টি পদের যোগফল ফর্মুলা ছিল n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি না? এরকম একটা সূত্র ছিল না? তাহলে n মানে কি? 10, 10/2। এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন। 2 a মানে হচ্ছে log 2 প্লাস n-1, n মানে হচ্ছে 10, তার মানে n-1 মানে হচ্ছে 10 - 1 মানে হচ্ছে 9 ইন্টু ডি এর মান হচ্ছে log 2। তাহলে 2 log 2 আর হচ্ছে 9 log 2, 2 log 2 আর 9 log 2 মিলে হচ্ছে আমাদের কত? এই দুটা মিলে কত হবে? 11 log 2। আর সামনে আছে 5, তাহলে 5 ইন্টু 11 log 2। আগে আমি লিখে ফেলি, তারপরে কারো যদি ঝামেলা থাকে আমি বলে দিচ্ছি। তার মানে অ্যান্সার আসতেছে 55 log 2। এটা হচ্ছে আপনার অ্যান্সার 55 log 2, এটা অ্যান্সার আসবে। এটা হচ্ছে আপনার অ্যান্সার, যে 55 log 2। দেখেন, কারো যদি ঝামেলা থাকে আমি বলে দিচ্ছি। 10টি পদের যোগফল n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। n মানে কি? 10টি পদ। 10টি পদ মানে n এর ভ্যালু 10। n এর ভ্যালু 10 বসায় দেন। 10 প্লাস a এর মান কত? এই যে a এর মান হচ্ছে log 2, আবার d এর মানও হচ্ছে আমাদের log 2। তার মানে n/2 মানে 10/2 টুয়াইস এ মানে 2 ইন্টু log 2 প্লাস n-1। n মানে কি? 10টি পদ, 10 - 1 মানে 9, 9 log 2, তার মানে 55 log 2। তাহলে অঙ্কটা দেখে আপনাদের আগে বুঝতে হবে যে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা ভাই? এটা দেখে কি মনে হয়? এটা কি গুণোত্তর ধারার অঙ্ক মনে হয় না দেখে? যে log 2 প্লাস log 4 প্লাস log 8, এই 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 হচ্ছে না? এটা কিন্তু সমান্তর ধারার অঙ্ক। এটা কিন্তু সমান্তর ধারার অঙ্ক। ক্লিয়ার সবাই? মজুমদার অভি। আচ্ছা, মজুমদার অভি কি বলছে? 1 প্লাস 1 3 6 9 10। আচ্ছা, আহা, সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে। মজুমদার অভি ভাই অনেকদিন থেকে একটা অঙ্ক দিচ্ছে, 2-1 দিন থেকে। উনি মনে হয় একটা অঙ্ক নিয়ে খুব পড়ে আছে আর কি। সমস্যা নাই, ওই অঙ্কটা আমি একটু দেখাই দিই যে উনি একটা অঙ্ক দিচ্ছেন। অঙ্কটা যেহেতু সমান্তর ধারা কাছাকাছি রিলেটেড একটা অঙ্ক, কিন্তু জিনিসটা কঠিন অঙ্ক। এটা যেই কোশ্চেনটা বলেছে যে 1,3, 6, 10, 21 ধারাটির দশম পদ কত? হ্যাঁ, দশম পদ কত? আসলে ভাই মানে এগুলো, এই ধরনের অঙ্কগুলো যখন আসে, এগুলো মনে করেন যে একটু মনে করেন যে বাংলাদেশ ব্যাংক বা এগুলো রিলেটেড পরীক্ষাগুলোতে আসে। তো একটা জিনিস খেয়াল করেন, এটা কি গুণোত্তর ধারা? একটু চিন্তা করেন তো, এটা কি গুণোত্তর ধারা? ইয়েস অর নো? তো আপনারা একটু আমাকে জানান, এটা কি গুণোত্তর ধারা? 55 log 2 হবে, 55 log 2। তাই তো দিয়েছি, এর আগের অঙ্কটার অ্যান্সার 55 log 2 হবে। হুম, ওকে। বলছে যে ধারাটির দশম পদ বের করতে বলছে। হ্যাঁ, এটা কি সমান্তর ধারা? অ্যান্সার হচ্ছে নো। এটা কি গুণোত্তর ধারা? এটা কি সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। দেখেন, কারণ এটার অন্তর হচ্ছে এখানে 2, এটার অন্তর এখানে 3, এটার অন্তর এখানে 4, এটার অন্তর এখানে, সরি এটা হচ্ছে 15 তারপরে 21 আছে। আচ্ছা, 15 তারপরে 21, তার মানে এটার অন্তর হচ্ছে 5, তারপরে অন্তর হচ্ছে 6। ঠিক আছে, ওকে। তার মানে অন্তরটাও তো সেম না, মানে ডিফারেন্সটাও সেম না, তার মানে সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। উনি বলছে যে হ্যাঁ, আমি এমসিকিউ এ আসলে পারতেছি,
কিন্তু রিটেনে করার পদ্ধতি কি হবে? এমসিকিউ আসলে পারতেছি মানেটা কি, যে উনি এইভাবে বের করতে পারতেছে যে 1 এর পরে যদি 3 হয়, 3 এর পরে যদি 6 হয়, 6 এর পরে 10 হইলে 15 হবে, তারপরে 21 হবে। তারপরে ডিফারেন্স যেহেতু এখানে 6, তার মানে এরপরে ডিফারেন্সটা 7 হবে, 7 হলে 28 হবে। তারপরে ডিফারেন্স 8 হবে, 8 হইলে আপনার 36 হবে। তারপরে ডিফারেন্স 9 হবে, 9 হলে 45 হবে। এরপরে ডিফারেন্স 10 হবে, তার মানে 55 হবে। ইনি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নাম্বার পদ 55 হবে। এটা ইনি বের করতে পারতেছেন। হ্যাঁ, এটা ইনি বের করতে পারতেছেন যে 10 নাম্বার পদটা যে 55 হবে। কথা কি বোঝা গেছে? 10 নাম্বার পদ 55 হবে, এটা বের করতে পারতেছেন, কিন্তু রিটেনে আসলে কেমনে অ্যান্সার দিব? মানে বিষয়টা হচ্ছে এটা, উনি বলেছেন যে রিটেনে আসলে কিভাবে অ্যান্সার দেওয়া যেতে পারে। এটা কি ক্লিয়ার? আমি যেটা বুঝাইলাম এটা কি ক্লিয়ার হইছেন? যে এইখানে ডিফারেন্স হচ্ছে, এখন ডিফারেন্স হচ্ছে 2, তারপরে ডিফারেন্স হচ্ছে 3, তারপরে ডিফারেন্স হচ্ছে 4, তারপরে ডিফারেন্স হচ্ছে 5, তারপরে ডিফারেন্স 6, এখন ডিফারেন্স হবে 7, তারপরে ডিফারেন্স হবে 8, তারপরে ডিফারেন্স হবে 9, তারপরে ডিফারেন্স 10। এই তো, এই সিরিয়ালে যাবে আমাদের, মানে আমি সিরিয়ালে যাবে। হ্যাঁ, 10 এর পর 15 হবে। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। সবাই সবাই বুঝছি এটা? বুঝলে 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 ক্লিয়ার বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লিয়ার বলেন, একটু রেসপন্স করেন তাড়াতাড়ি। এক নাম্বার কথা হচ্ছে, রিটেনে আসলেও আপনি এভাবে করে দিতে পারেন, কিন্তু বৃষ্টিপথ থাকলে তো আর দিতে পারতেন না, তাই না? বৃষ্টিপথ হইলে দিতে পারতেন না। এই জিনিসগুলা, এগুলোর প্রত্যেকটাই বের করা যায় না। এটা এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, এটা জাস্ট একটা সিকোয়েন্স। সমান্তর গুণোত্তর ধারা ছাড়াও যে কোনো, যেমন ফিবোনাকি নাম্বারও একটা সিকোয়েন্স থাকতেই পারে। আমরা ধারা সাধারণত যে দুইটা ব্যবহার করতেছি, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। এছাড়াও অনেক রকমের ধারা থাকতে পারে, অনেক ধারাই আছে, যেটা সমান্তর না, গুণোত্তর না। ঠিক আছে? এরকম এরকম সিকোয়েন্স, ওই যে ফিবোনাকি নাম্বার থেকে শুরু করে বিভিন্ন নাম্বারের সিকোয়েন্স আছে। এখন আসেন, আমরা যদি এইটাকে চিন্তা করি, এই ধরনের অঙ্ক যদি করাইতে হয়, আমি করাবো, সমস্যা নাই। এগুলো সাধারণত ব্যাংকের জন্য যদি স্পেশাল কোর্স দিই, সাধারণত এগুলোতে আমি করাই। যেমন এখানে 1 আছে, আমি 3 কে লিখতে পারি, মানে আমি যদি ডিফারেন্সটার কথা বলি, এই যে দেখেন 3 কে লিখতে পারি 1 প্লাস 2, দেখেন 1 প্লাস 2 লিখতে পারি। 6 কে লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3, লিখতে পারি না? মানে আবার 3 যোগ হইছে। 10 কে লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। কথা কি বুঝা গেছে? কথা কি দেখেন তো? মানে 1 মানে 1, এইটা যেহেতু ডিফারেন্স 2, তার মানে 1 প্লাস 2 মানে হচ্ছে 3। আবার 6 মানে 1 প্লাস 2 এর সাথে 3 যোগ হচ্ছে, তাই 1 প্লাস 2 প্লাস 3। এটা কি বুঝছি? আবার 10 মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাই না? 10 মানে, এটা কি বুঝেছি আমরা? কারণ কারণ দেখেন আমি কেন এইভাবে করে লিখতে পারতেছি, কারণ 1 এর সাথে 2 যোগ করছি, কারণ এখানে ডিফারেন্স ছিল 2, এই 1 এর সাথে ওই 2 ডিফারেন্সটা যোগ করে দিলেই আমি পরের পদটা পাইছি। আবার 1 আর 2 তো আগে থেকেই ছিল, এইটুক মিলে তো আগের পদটা আছে, এরপরে 3 যোগ করে দিলে পরের পদ পাবো, তার সাথে 3 যোগ করে দিলে। আবার 1 2 3 তো আগে থেকেই আছে, তার সাথে এই ডিফারেন্স তো 4, এই 4 যোগ করে দিলে তারপরের পদটা পাবো। ভাইরা বুঝতে পারছেন কিনা? এই লাইনটা কি বুঝতে পারছেন আপনারা? এটা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাটা কি বুঝতে পারছেন কিনা? এই কথাটা বুঝতে পারছেন যে কি আসলে হচ্ছে? যে তার মানে প্রত্যেকটা পদের মধ্যে যায়া দেখেন, প্রত্যেকটা পদের মধ্যে যে এইটা পদে কি হবে, যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এটা মিলে এইটা পদ হচ্ছে, তাই না? তাহলে আমার যদি 10 নাম্বার পদের জায়গায় যদি যাই, তাহলে দশম পদের মধ্যে কি থাকবে? দশম পদের মধ্যে এরকম করেই যোগ করা থাকবে। 2 নাম্বার পদে 2 পর্যন্ত যোগ হয়েছে, তাহলে 10 নাম্বার পদে কত পর্যন্ত যোগ হবে আপনি বলেন? কত নাম্বার পর্যন্ত যোগ হবে? 10 নাম্বার পর্যন্ত যোগ হবে। এই যে 2 নাম্বার পর্যন্ত 2 পর্যন্ত যোগ হয়েছে, 3 নাম্বার পদে 3 পর্যন্ত যোগ হয়েছে, 4 নাম্বার পর্যন্ত 4 পর্যন্ত যোগ হয়েছে, 10 নাম্বার পদ হইলে 10 পর্যন্ত যোগ হবে। তাহলে আমরা কি জানি যে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 10 পর্যন্ত সূত্র কি? n ইনটু n প্লাস 1 ডিভিশন 2। এটা আমি করাইছি যে n মানে হচ্ছে 10 ইনটু 10 প্লাস 1, 10 প্লাস 1 মানে হচ্ছে 11 বাই হচ্ছে 2, তারপর 5 কাটা গেল, 5 ইনটু 11 মানে হচ্ছে 55 হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? এটা একটু আমাকে জানান। এইভাবে করে 55 অ্যান্সার করা যাবে, যে দশম পদ হবে 1 থেকে 10 পর্যন্ত যোগফল। যদি 20টা পদ থাকতো তাহলে 20 পর্যন্ত যোগফল হইতো। দেখেন আচ্ছা, আরেকবার আমি বুঝাই দেই। মানে 2 নাম্বার পদটা যে আছে, এই যে 2 নাম্বার পদ মানে হচ্ছে 1 প্লাস 2, মানে 1 আর 2 যোগ করলে আসলে 2 নাম্বার পদটা পাওয়া যাচ্ছে। 3 নাম্বার পদটায় পাওয়া যাচ্ছে কি? 3 নাম্বার পদটায় পাওয়া যাচ্ছে যে
1 + 2 মানে তো 3, তার সাথে আরো 3 যোগ করলে আপনি আসলে 6 পাবেন। আবার 1 + 2 + 3 মানেই তো 6, তার সাথে আরো 4 যোগ করলে আপনি 10 পাবেন। তার মানে 1 + 2 + 3 + 4। এই কথাটার অর্থ কি? মানে এই কথাটার অর্থ হচ্ছে প্রথম পদে আপনি পাইছেন 1, দ্বিতীয় পদে আপনি পাইলেন 1 + 1 + 2, তৃতীয় পদে আপনি পাইলেন 1 + 2 + 3, এটা পাইলেন। চতুর্থ পদে পাইলেন 1 + 2 + 3 + 4 4। তাহলে 10 নাম্বার পদে যায় কি 1 থেকে 10 পর্যন্ত যোগ তো পাবেন নাকি? 1 থেকে 10 যে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। তাহলে এইগুলো একটা যোগফলের সূত্র কি? 1 থেকে 10 পর্যন্ত যোগফলের সূত্র কি? আমরা জানি যে 1 থেকে 10 এর পর্যন্ত যোগফলের সূত্র হচ্ছে n × n + 1 ডিভিশন 2। n মানে হচ্ছে কয়টা পদ আছে? 10টা। 10 + 1 মানে হচ্ছে 11 বাই হচ্ছে 2, তার মানে 10 × 11/2 মানে হচ্ছে 11 55। ক্লিয়ার ভাই? ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লিয়ার কিনা? মানে এগুলো শুধু সাধারণত আমি ব্যাংকের মানে কোর্স করাইলে করাই আর কি। এটা সাধারণ কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এমসিকিউ এ আসতে পারে, রিটেনে আসার কোনো চান্স নাই। কারণ এটা রিটেনের জন্য টাফ কোশ্চেন, আপনাদের অনেক টাফ কোশ্চেন হয়ে যায়। এটা বিসিএস টাইপের কোশ্চেনও এটা আসবে না, বিসিএস এও মানে কোশ্চেনটা আসলে টাফ হয়ে যায়। ঠিক আছে? বিসিএস এ সাধারণত উচ্চতর গণিত আর জেনারেল ম্যাথ থেকেই করানো হয়, সেগুলোই আমি করাবো। তবে বারবার করে উনি লিখতেছিলেন তাই করাই দিলাম এটা। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। এখন আসেন, আমরা এখন যদি আমরা বলি যে গুণোত্তর ধারার যে কথাগুলা, গুণোত্তর ধারাতে যে আমি আমি যেই কথাগুলো বললাম যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যায়। তার মানে কি, একটা সংখ্যা যদি এ হয়, তার পরের সংখ্যাটা হবে হচ্ছে নির্দিষ্ট সংখ্যাটাকে আমি যদি বলি যে নির্দিষ্ট সংখ্যাটা একটা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি যদি প্রথম পদটাকে এ মনে করি, প্রথম পদ কি এ মনে করি, আর যে নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের পদটা পাওয়া যায় তাকে আমরা যদি বলি সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটাকে আমরা যদি আর মনে করি, আর মনে করি, সেই সাধারণ অনুপাত হচ্ছে আর হচ্ছে সেই সংখ্যাটা যেটা দিয়ে আমি গুণ করলে পরের সংখ্যাটা পাবো গুণোত্তর ধারার। তার মানে এ কে আর দ্বারা গুণ করলে এ আর পাবো, তাকে আরেকবার আর দ্বারা গুণ করলে এ আর ইন্টু আর, এ আর এর সাথে আবার একটা আর গুণ হবে, তার মানে এ আর এর সাথে আরেকবার আর গুণ হইলে হবে এ আর স্কোয়ার। আবার তারপরের পদটা পাওয়ার জন্য এ আর এর সাথে 2টা আর গুণ হয়ে যাবে, এরকম করে চলতে থাকবে, তাই না? এ আর এর সাথে তারপরে আবার 3টা আর গুণ হবে, এরকম করে আমাদের 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 চলতে থাকবে। তাহলে এটা হবে গুণোত্তর ধারা। এইভাবে করে যদি আমি চলতে থাকি, তাহলে আলটিমেটলি হইলো এ প্লাস এ আর প্লাস এ আর 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 গুণ করলে আর স্কোয়ার, 3টা আর গুণ করলে এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4। তার মানে এইটা হচ্ছে সেই গুণোত্তর ধারাটা। এই গুণোত্তর ধারার এই নির্দিষ্ট সংখ্যা গুণ করে যে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এই নির্দিষ্ট সংখ্যা যে আর, এটাকে বলা হয় সাধারণ অনুপাত। কেন সাধারণ অনুপাত বলে? সাধারণ অনুপাত কেন বলে, কোশ্চেনটা হচ্ছে এটা যে এটার নামটা সাধারণ অনুপাত কেন? এটা সাধারণ অনুপাত নামটা এই কারণে, কারণ যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাইছি, তাই যে কোনো পরের পদটা তার আগের পদ দিয়ে ভাগ করে দিলে আমি অনুপাতটা পেয়ে যাব, এই সাধারণ অনুপাতটা পেয়ে যাব। মানে একটা গুণোত্তর ধারার আপনি সব সময় এই এই জিনিসটা দেখবেন, মনে করেন 3 + 9 + 27 + 81 এরকম করে যে দেওয়া আছে, আমরা সেই নির্দিষ্ট সংখ্যাটা, এই যে এখানে দেখা যাচ্ছে যে এটাকে 3 দ্বারা গুণ করলে 9 পাওয়া যায়, তাকে 3 দ্বারা গুণ করলে 27, তাকে 3 দ্বারা গুণ করলে 81 পাওয়া যায়। এই নির্দিষ্ট সংখ্যা দিয়ে যে আপনি গুণ করে পরের সংখ্যাটা পাচ্ছেন, এই সংখ্যাটাকে সবসময় আপনি এই পদকে এই পদ দ্বারা ভাগ করলেই আপনি পেয়ে যাবেন, যে 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, আবার 27 কে 9 দিয়ে ভাগ করলেও 3, আবার 81 কে 27 দিয়ে ভাগ করলেও 3। এই জন্য, কারণ নির্দিষ্ট সংখ্যা গুণ করে যেহেতু পরের পদটা পাওয়া যায়, তাই এই এই পরপদ ভাগ পূর্বপদ করলে এই অনুপাতটাকে বলা হবে সাধারণ অনুপাত, এবং সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই যে নির্দিষ্ট যে সংখ্যাটা, সেটাই কিন্তু এই অনুপাতটা, সাধারণ অনুপাতটা হচ্ছে এই সংখ্যাটাই। ক্লিয়ার? বুঝেছি আমরা? এটা কি বুঝেছি? কথাটা বুঝতে পারছি? যে সাধারণ অনুপাত আর যেটা বলতেছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যাটা, যে নির্দিষ্ট সংখ্যা গুণ করে আমি পরের পদগুলা পাচ্ছি, এক এক করে পরের পদগুলা পাচ্ছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন এখন কিন্তু মজা হবে, হ্যাঁ? আমরা কিন্তু খুব ধুমায় অঙ্ক করব এখন, সুন্দর মজা হবে। এখন আপনারা আমারে বলেন, দেখি আপনাদের আপনাদের ব্রেইন কেমন কাজ করে। আপনারা কোনো সূত্র টুত্র বাদ দেন, আপনাদের ব্রেইন কি বলে?
যে এরকম করে যদি আমি দেই, এরকম করে যদি আমি বলি যে প্রথম পদ তো এ, এখানে প্রথম পদ হচ্ছে এ, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে এ, প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, তৃতীয় চতুর্থ পদ, এটা হচ্ছে প্রথম পদ, আমি লিখে দিই, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে 2 নাম্বার পদ, দ্বিতীয় পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ, তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে এইটা যদি এন নাম্বার পদ যদি হয়, এন তম পদ যদি বলি, যে এরকম করে যদি চতুর্থ পদ যেমন এ আর কিউব হইছে, তৃতীয় পদে এ আর স্কোয়ার হইছে, তাহলে এন তম পদে যে এর সাথে আর তো থাকবে, কিন্তু দেখেন 4 নাম্বার পদে এখানে কিউব আছে, 3 নাম্বার পদে এখানে স্কোয়ার আছে, 2 নাম্বার পদে এখানে 1 আছে, কিছু নাই মানে তো 1 আছে। তার মানে কি এন তম পদে কি এক কম হবে না? এই যে চতুর্থ পদে যেহেতু 3 আছে, তার মানে এন তম পদে অবশ্যই এন মাইনাস 1 হবে কিনা? কথা কি বুঝছি কি বুঝি নাই? এটা কি বুঝছি কি বুঝি নাই? এটা এই যে এখানে যেহেতু 3 আছে, 4 নাম্বার পদে এখানে 3, 3 নাম্বার পদে এখানে 2, 2 নাম্বার পদে এখানে 1, হ্যাঁ 1 নাম্বার পদে এখানে 0, 2 টু আর টু দি পাওয়ার 0 মানে তো 1। তার মানে এন নাম্বার পদে কি এ আর এন টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে না? বুঝছি? সবাই বুঝছি? ওকে। হ্যাঁ, প্রতিমা, প্রতিমা কি বুঝেন নাই আপনি? দুইবার লিখলেন যে বুঝি নাই, আমি একটু, প্রতিমা কি বুঝেন নাই আপনি? হ্যাঁ প্রতিমা, একটু বলেন তো কি বুঝেন নাই, আনমিউট করে বলেন। একটু আনমিউট করে বললে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। নাই মনে হয় নাকি? ওকে, ঠিক আছে, সমস্যা নাই, না বুঝলেও কোনো সমস্যা নাই। এখানে এখানে এইটুক খালি আমি জিজ্ঞেস, এইটুক খালি আমি বলতেছি যে এর পরে একটা হইলো এ আর, তারপরে হইলো এ আর স্কোয়ার, তারপরে হইলো এ আর কিউব। ভাই এইটা বুঝেন, না বুঝলেও আমি বলে দেই যে কি বলতে পারেন নাই, যদি আমি বলে দিচ্ছি। 1 নাম্বার পদে, 1 নাম্বার পদ এইটা, 2 নাম্বার পদ এইটা, 3 নাম্বার পদ এইটা, তৃতীয় পদ 3 নাম্বার পদে এখানে স্কোয়ার দেখতে পাচ্ছেন? 3 নাম্বার পদ কিন্তু 3 নাম্বার, এই যে 1 2 3 নাম্বার, কিন্তু এখানে স্কোয়ার দেখতে পাচ্ছি। এটা পদ কিন্তু 4 নাম্বার, এখানে কিন্তু কিউব দেখতে পাচ্ছি। এবার পদ যদি এন নাম্বার হয়, এন তম পদ যদি হয়, তাহলে আমি জানতে চাই এর সাথে কত দেখতে পাবো। এইটুকু কি বলা যাচ্ছে না? আপনাদের ব্রেইনটা খারাপ দিয়ে পারতেছেন না? এটা এটা কি আমি একটু জানতে চাচ্ছি যে এটা কত হইতে পারে, আপনি নিজেই বলেন। যে এটা কিন্তু 3 নাম্বার পদ, এখানে 2 দেখতে পাচ্ছি, এটা 4 নাম্বার পদ, এখানে 3 দেখতে পাচ্ছি, এন নাম্বার পদ, তাহলে এন মাইনাস 1 দেখতে পাবো না? আমি বুঝি নাই বিষয়টা। মানে আমি তো অন্য কিছু বলি নাই, এটা এটা কি বুঝি নাই এখনো? এটা কি আমরা বুঝি নাই? ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে, ওকে 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 ওকে, হুম, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার প্রথম পদ লেখেন, সবাই সবাই মনোযোগ দিয়ে লেখেন। প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর হলে এন তম পদ, এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে এন তম পদ, ঠিক আছে? ওকে। আর আরেকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে যে এনটি পদের যোগফল, এনটি পদের যোগফল, যে এন সংখ্যক পদ যদি দেওয়া থাকে তাদের যোগফল বা সমষ্টি কত হবে, যোগফল বা সমষ্টি, এনটা পদের যোগফল। এন সংখ্যক পদের যোগফলের যে সূত্রটা, যোগফলের যে সূত্রটা হবে সেটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। আপনারা, আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা মুখস্থ করেন। এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভিশন আর মাইনাস 1, এইটা যদি আর এর মানটা, আর এর মানটা যদি একের চেয়ে বড় হয়, একের চেয়ে যদি বড় হয়, আর আর এর মান যদি একের চেয়ে ছোট হয়, তাহলে এ এই ওয়ানটা সামনে আসবে, আর গুলাই এই পরে চলে যাবে। তার মানে তখন হয়ে যাবে জাস্ট ওয়ানটা সামনে আনবেন আর কি, ওয়ানটাকে সামনে, আর টু দি পাওয়ার এন ডিভিশন হচ্ছে 1 মাইনাস আর, যখন হচ্ছে আর লেস দেন 1, আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়,
এই দুটা সূত্র একটু মুখস্থ করেন, একটু কাইন্ডলি সবাই একটু মুখস্থ করে ফেলেন। আপনাদেরকে সময় দিচ্ছি 1 মিনিট, আপনারা সবাই মুখস্থ করে ফেলেন, বারবার করে লেখেন, না দেখে লিখেন। এই 3টা সূত্র বারবার করে না দেখে লিখেন, এই 3টা সূত্রই বারবার করে না দেখে লিখেন। সবাই সবাই লিখে ফেলেন নিজেরা, যাতে করে একজন এখানে না থাকেন যে আসলে আমি পারি না, এই সূত্র পারতেছি না, এরকম যাতে না হয়। সূত্র যাতে মুখস্থ, দুইটা কিন্তু একই সূত্র। এই সূত্র, এরপরে হচ্ছে এই সূত্রটা যে আছে এখানে কিন্তু r⁴n-1, এই 1টাই কিন্তু সামনে চলে যাচ্ছে, 1টা সামনে চলে যায়, r⁴n-টা এই পাশে, এখানে 1 এর সামনে এটা। তবে এই দুটো সূত্র একই সূত্র, কোনো সমস্যা নাই, কিন্তু এই দুটাই এইভাবে করে আপনাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মজা শুরু হবে একটু পরে, এই একটু পরে দেখবেন যে কি মজা, এগুলো অঙ্ক করতে কি মজা। মজাটা তো এই থিওরি পড়ানোর সময় না, অঙ্ক করার সময় মজা লাগবে, একটু পরে মজাটা শুরু হবে, ঠিক আছে? ওকে, আপনাদেরকে আগে আমি বলে নেই, ধরেন আপনাকে কেউ যদি বলে যে 2 আপনার এইখানে খুব বেশি পরিমাণে কাজে লাগবে, এই জিনিসগুলা খুব বেশি কাজে লাগবে। যদি আমি আপনাকে বলি যে 2 এর উপর স্কোয়ার মানে কত, আপনি তো বলে দিবেন যে 4। আমি যদি বলি 2 এর উপর কিউব মানে কত, মানে 2টা 3 গুণ করলে কত আসবে, আর 8 আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আসবে। কিন্তু আমি যদি বলি যে 2⁷ মানে কত, তখন আপনার কি গুনতে একটু সময় লাগতেছে, গুনতে তো সময় লাগতেছে, এই গুনার সময়টা আস্তে আস্তে কমাইতে হবে। কিরকম করে কমাইতে পারেন? একটা সিস্টেম হচ্ছে যে এই 2⁷ কে 2⁷ মানে হচ্ছে 60টা, দেখেন মানে 60টা 2 গুণ করা। 2⁷ মানে কি, এই যে 2 হচ্ছে 7 বার গুণ করা, যে 1 2 3 4 5 6 7, 7 বার, 1 2 3 4 5 6 আরেকবার 7, 7 বার 2 গুণ করা। তা 7 বার 2 গুণ করা তো আপনার জন্য প্যারাদায়ক, যে হ্যাঁ প্যারাদায়ক না, সহজই আছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। হ্যাঁ, কঠিন নয়, 128 এটা হবে। কিন্তু তার চেয়েও আরেকটা সিম্পল পদ্ধতি আছে, সিম্পল পদ্ধতিটা আমি আরেকবার বলি, শুনেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এটা আরেকভাবে করা যেতে পারে। সেটা কি, যে 2⁷ কে আমি একটু কম, একটু কম নিলাম, যে 2⁵ ইন্টু দিব 2⁵ ইন্টু দিব 2 এর উপর 1, এভাবে দিয়ে ভাঙতে পারি। কারণ 2 3 আর 3 6, 6 আর 1 মিলে হচ্ছে 7 হয়, মানে আমি পাওয়ার 2 ঠিক রেখে পাওয়ার এমন ভাবে করব যাতে করে 7 মিলে, এটা করতে পারি। 2 এর উপর কিউব মানে 8, 2 এর উপর কিউব মানে 8, 8 ইন্টু 8 গুণন 2, 8 8 64, 64 গুণে 128, এইভাবে করেও আপনি 128 বের করতে পারেন। মানে আপনার মাথার মধ্যে যখনই আসবে, মনে করেন ধরেন আপনার আসছে 2⁷, কেউ মনে করলো যে এরকম করে 2⁷ আমি বের করব না, আমি এমনি বের করব, একবার লিখবো 2⁵, একবার লিখবো 2 এর উপর স্কোয়ার, আরেকবারও লিখবো 2 এর উপর স্কোয়ার। দেখেন যে 3 আর 2 5, 5 আর 2 7, এইভাবে করে বের করবে, করুক। এই যে 2 এর উপর কিউব মানে 8, মানে 2 বার 3 বার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, গুণন 2 দুগুণে 4 গুণন 4, তার মানে 32 কে আপনার 4 দ্বারা গুণ করলেই হয়ে যাবে, তার মানে 128। এমনেও বের করা যায়। কথা কি বুঝা গেছে? মানে কথা কি বুঝতে পারছি আমরা? মানে কিভাবে করে, মানে আমরা বের করতে, আমার পাওয়ার গুলো কিন্তু তাড়াতাড়ি বের করা দরকার, এমসিকিউ যখন আসবে পাওয়ার গুলো কিন্তু তাড়াতাড়ি ভাই বের করতে হবে, নাহলে কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, এই পাওয়ারের মানগুলো কিন্তু তাড়াতাড়ি বের করা শিখতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনাদের একটা মানে জিনিস বলে রাখি, যে 2 এর উপর পাওয়ার, যেমন আবার আরেকজন এইভাবে করেও চিন্তা করতে পারে, যেমন আমি অনেক সময় এরকম করে চিন্তা করি যে 2 এর উপরে পাওয়ার 4 দিলে কি হয় আসলে। 2 এর উপর পাওয়ার 4 দিলে আমার আসে হচ্ছে 16, এটা মুখস্থই থাকে, কারণ 2 এর উপর স্কোয়ার মানে 4, তার উপর স্কোয়ার দিলে 4 আসে, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে তো হচ্ছে 16, 2 এর উপর কিউব দিলে তো 8 আসে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে কেউ যদি এইভাবে চিন্তা করে যে হ্যাঁ আমি 2 এর উপর পাওয়ার 7 মানে এইভাবে চিন্তা করবো যে 2 এর উপর পাওয়ার 4 ইন্টু 2 এর উপর 3, এই 2 এর উপর পাওয়ার 4 মানে 16, আর 2 এর উপর কিউব মানে 8, 16 গুণন 8 করে দিলেই হয়ে গেল, যে 4 8 32, 8 কে 8, 8 আর 4 হচ্ছে, সরি কি করলাম, 6 8 48, 48 হাতে থাকলো 6, আর 8 কে 8, আর মানে হাতে থাকলো 4, আর 4 মিলে হচ্ছে 12, 128। ক্লিয়ার, বুঝেছেন? মানে এমনি আপনাদের বের করা শিখতে হবে, আমার কথা হচ্ছে যে তাড়াতাড়ি বের করা শিখতে হবে। এগুলোকে ভয় পাওয়া যাবে না, আরেকটা জিনিস বলে রাখি, মানে শর্টকাটের এই কথাগুলো বলে রাখতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা।
আচ্ছা, আপনারা কি এইটা কেউ জানেন যে আপনাকে আমি যদি বলি যে 1 মেগাবাইট বা 1 কিলোবাইট সমান কত বাইট, বা 1 মেগাবাইট বা 1 গিগাবাইট এগুলা যে আমরা ইউজ করি, 1 মেগাবাইট সমান কত কিলোবাইট, এটা কি আপনারা জানেন? আইসিটি কেমন পারেন আপনারা? 1 মেগাবাইট সমান কত কিলোবাইট বলেন? 1 মেগাবাইট সমান কত কিলোবাইট, অথবা 1 1 কিলোবাইট সমান কত বাইট, অথবা 1 আপনার গিগাবাইট সমান কত মেগাবাইট? এগুলো সবগুলোর অ্যান্সার কি আসলে? হ্যাঁ, এই তো অনেকেই জানে দেখতেছি। হ্যাঁ, গুড, গুড, গুড। এই যে এগুলো সবগুলোর অ্যান্সার হচ্ছে 1024। 1024। আপনাদের মনের মধ্যে কোশ্চেন জাগে না? এই 1024, 1024 বাইটে 1 কিলোবাইট। হ্যাঁ? কিন্তু কিলো, কিলো বলতে তো 1000 বুঝাইতো আগে। মেগা বললে তো একের পরে 6টা শূন্য বুঝাইতো। গিগা বললে তো একের পরে 9টা শূন্য বসাইতো। কিন্তু কোথায় 1024 জিনিসটা কই থেকে আসলো? এটা একটা মাথার মধ্যে কোশ্চেন জাগে না? যে এক এক 1024 বাইট মানে 1 কিলোবাইট কেন? 1024 কিলোবাইট মানে 1 মেগাবাইট কেন? 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট কেন? এগুলো কোশ্চেন জাগে না? এটার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের যে মেমোরি সিস্টেমটা আছে, এটা হচ্ছে বাইনারি সিস্টেমের মধ্যে চলে। আমাদের কম্পিউটারে আরকি। কম্পিউটার কিসে চলে? বাইনারিতে চলে। বাইনারি মানে কি? ২ টা নাম্বার সিস্টেম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে যেহেতু 2 ডেসিমেলে চলে, তাহলে 2 এর উপরে পাওয়ার 10, এইটা হচ্ছে আপনার সবসময় এইটা মিনিং বহন করে। মানে অ্যাকচুয়ালি 1 কিলোবাইট সমান আসলে 2 টু দি পাওয়ার 10 বাইট। 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু হচ্ছে 1024 বাইট। আবার 1 মেগাবাইট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট, এবং এই 2 টু দি পাওয়ার 10 মানেই হচ্ছে 1024 কিলোবাইট হয়ে যাবে। কথা কি বুঝেছেন? মানে 2 টু দি পাওয়ার 10 মানে কি? মানে 10 বার 2 গুণ করা। 10 বার 2 যদি আপনি গুণ করেন, এই যে 3, 4, 5, তারপরে 6, 7, 8, 9, 10, 10 বার 2 গুণ করতেছেন। এই যে যেহেতু বাইনারি সিস্টেম, তাই মানে 2 টু দি পাওয়ার 10 আসবে। এই যে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 দুগুণী 64, 64 দুগুণী 128, মানে ওই যে 7 বার গুণ করলে 128 আসছে। 128 দ্বিগুণে 256, 256 দ্বিগুণে 512, 512 দ্বিগুণে 128, 1028, সরি 1024। কথা কি ক্লিয়ার? বুঝেছেন? কথা কি বুঝছেন আপনারা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। এতে করে আমাদের লাভ কি হলো? এতে করে আপনাদেরকে এতক্ষণ যে বকবক করলাম, এতে করে লাভ কি হলো? একটা জিনিস শিখলেন। তার সাথে আপনার লাভ কি হলো? এখন লাভ দেখেন, লাভটা কি হবে? লাভটা যেটা হবে, 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু যদি 1024 কেউ যদি মনে রাখতে পারে, তার কি 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু মনে রাখার কোনো প্রয়োজন আছে? নাকি নিজেই বুঝতে পারবে যে একে 2 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, একে 2 দিয়ে ভাগ করলে 512 পাওয়া যায়? এটাও কিন্তু ডিরেক্টলি মাইন্ডে থাকবে। তাহলে এমসিকিউ এমসিকিউ আসলে কত তাড়াতাড়ি আপনার সলভ হয়ে যাবে না? 2 টু দি পাওয়ার 8 টা তার অর্ধেক 256, তা 2 টু দি পাওয়ার 7 টা তার অর্ধেক 128। একটু তাড়াতাড়ি বের করা যাবে কি যাবে না? আমারে বলেন। বের করা যাবে না এদিক দিয়ে? এদিক দিয়েও তাড়াতাড়ি বের করা যাবে। ক্লিয়ার সবাই? বুঝেছেন? মানে আপনার সুবিধাটা বুঝতে পারছেন? যে 2 টু দি পাওয়ার 10 মানে 1024 যদি আমি জানি, 2 টু দি পাওয়ার 9 মানে আর 2 দিয়ে ভাগ করলেই আমি পাবো। বুঝছি কি? তাহলে আমাদের তাহলে আমাদের জিনিসগুলো খুব মানে ইজি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এগুলো আমাদের মানগুলো বের করাও খুব তাড়াতাড়ি করা দরকার। আমাদের যখন পরীক্ষায় আসে তখন এগুলো তাড়াতাড়ি বের করা দরকার। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আসেন। আমরা এখন তাহলে যেটা জিনিস করব সেটা হচ্ছে যে আ হ্যাঁ। এখন এখন আসেন আমাদের আমাদের মেইন প্রবলেম এর মধ্যে আসেন। যে আপনাদেরকে আমি যদি বলি, আপনাদের পরীক্ষায় আসছে, ভাই বিশ্বাস করেন, এইটা পরীক্ষায় আসছে আর স্টুডেন্টরা সাইরে আসছে। আমি দেখলে কান্নায় বুকটা ফাইটা যায়। যে এই ধরনের কোয়েশ্চেন যখন পরীক্ষায় আসে, যে ধরেন ৯ম পদ,
নবম পদ কত? আপনারা বলেন। এই ধরনের প্রশ্ন প্রচুরবার পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা পরীক্ষায় ছাইরে আসে। আমারে একটা কথা বলেন, আপনি কিছুই পারেন না, তারপরে কি কি এটা পরীক্ষায় ছাইরে আসবেন নাকি? এটাকে 2 দ্বারা গুণ করে 4 হইছে, তাকে 2 দ্বারা গুণ করে 8 হইছে, তাকে 2 দ্বারা গুণ করে 16 হইছে। আপনি যা 16 দুগুণে 32 হবে, তারপরে 64 হবে, তারপরে 2 দ্বারা গুণ করলে 128 হবে, তারপরে 2 দ্বারা গুণ করলে 256 হবে, তাকে 2 দ্বারা গুণ করলে এইভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার পদ 512। এইভাবে করে আপনি অ্যানসার দিবেন। আপনি আমারে বলেন, আপনি যদি কিছু নাও পারেন এমনি কি অ্যান্সার দিয়ে আসতে পারবেন না? আমরা এইটা বলেন, অ্যান্সার দেওয়া যাবে কি যাবে না? এবং এগুলোই পরীক্ষায় আসে, বিশ্বাস করেন ভাই, এগুলোই পরীক্ষায় আসে, পরীক্ষা এগুলোই আসছে। হ্যাঁ, পরীক্ষায় এইভাবে করেই আসছে, এমসিকিউতে এইভাবে করেই পরীক্ষায় আসছে। আমরা আগে এমসিকিউটা দেখে নিই যে কিভাবে করে সলভ করব। ঠিক আছে, আবার আরেকবার পরীক্ষায় আসছে, স্যার এইবার তো যে আসছে একবারে ফাড়াই দিছে, একবারে আমি পারি না কিছু, এমন একটা পরীক্ষায় আসছে কিচ্ছু পারা যায় নাই। এইটার সপ্তম পদ আসছে। হ্যাঁ, এবার পরীক্ষা এই একটা পরীক্ষা আসলো, এটা সপ্তম পদ কত? পারি নাই। আরে পারবেন না কেন? এটা দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে অর্ধেক করলে পাওয়া গেছে, তার অর্ধেক করলে এইটা পাওয়া গেছে, এবং প্রথমটা মাইনাস তারপরে প্লাস, তার মানে আবার পরে মাইনাস হবে, মাইনাস এর অর্ধেক করেন 4, তারপরে আবার প্লাস হবে, প্লাস করে তার অর্ধেক করেন, আবার তার অর্ধেক করেন -1, তারপরে আচ্ছা কয় নাম্বার? 7 নাম্বার পদ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। এবার তার অর্ধেক, কিন্তু সামনে একটা প্লাস বসবে, একের অর্ধেক হচ্ছে হাফ, তার মানে প্লাস হাফ হবে অ্যান্সার। ভাই বুঝছেন কি বুঝেন নাই? আমরা এইটা বলেন, বুঝছি কি আমরা? যদি এই ধারাটার সপ্তম পদ যদি কেউ বের করতে বলতো, যে ধারাটি সপ্তম পদ নির্ণয় করো, আপনারা একটু কোশ্চেনটা লিখে নেন, কোশ্চেনটা লিখে নেন যে এই ধারাটি সপ্তম পদ নির্ণয় করো, সপ্তম পদ নির্ণয় করো। পারা যাবে যে এটা যে প্লাস হাফ হবে, এটা কি পারা যাবে? এটা সপ্তম পদ নির্ণয় করতে বলছে, পারা যাবে না? যে 32 মাইনাস 16 প্লাস 8, তার মানে দেখেন একবার মাইনাস হয়েছে আর একবার প্লাস হয়েছে, তার মানে আবার মাইনাস হবে। 8 এর অর্ধেক হচ্ছে 4, এবার প্লাস হবে, 4 এর অর্ধেক হচ্ছে 2, এবার আবার মাইনাস হবে, 2 এর অর্ধেক হচ্ছে 1, এবার প্লাস হবে, 1 এর অর্ধেক হচ্ছে হাফ। দেখেন 7 নাম্বার পদ হয়ে গেছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, এটাই 7 নাম্বার, তার মানে প্লাস হাফ অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? মানে প্যারা আছে? প্যারা নাই কিন্তু ভাই, পদ কত, এততম পদ কত, এইটা বললে কোনো প্যারা নাই, কোনো প্যারা হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, কিচ্ছু নাই। স্যার এটা দশম পদ কত করে দেখান। আচ্ছা, হ্যাঁ, এটা 10 নাম্বার পদ কত হবে? আমি কেন করে দেখাবো, আপনারা নিজেরাই পারবেন। এটা কি দশম পদ আমারে করে দেখাইতে হয় নাকি? এই যে 32 মাইনাস 16 প্লাস 8 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 1 প্লাস হাফ, তারপরে কি মাইনাস কত হবে? -1/4, এর অর্ধেক করলে 1/4, তারপরে তার অর্ধেক করলে +1/8, তার অর্ধেক করলে -1/16। কয় নাম্বার হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এই তো 10 নাম্বার পদ হচ্ছে -1/16। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি আমরা। এখন আসছি, এখন আসি আমরা যে এইটা, এই যে -1/16 যে 10 নম্বর পদ হয়েছে, এটা সপ্তম পদের জায়গায় আমি এখন 10 নম্বর পদ যদি বের করি, তাহলে আমাদের যে সূত্র দিয়ে যদি আমি বের করি ভাই, সূত্র দিয়ে বের করলে কি আলাদা অ্যান্সার আসবে? না, একই অ্যান্সার আসবে। সূত্র দিয়ে আমরা বের করি তো, যদি আমরা সূত্র দিয়ে বের করি, এটার প্রথম পদ হচ্ছে a = 32, সাধারণ অনুপাত r সমান হচ্ছে -16/32, তার মানে হচ্ছে মাইনাস হাফ। সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে দিলে, বা এই পদকে এই পদ দিয়ে ভাগ করলেও মাইনাস হাফই আসবে। তাহলে আমাকে যদি বলা হয় 10 নাম্বার পদ পর্যন্ত যোগফল S10, সূত্র কি? ar⁴n-1, তার মানে ar⁹ 9, 10 মাইনাস 1 মানে তো 9। এ এর মান কত? এর মান হচ্ছে 32 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে মাইনাস হাফ, টু দি পাওয়ার আছে 9। এখন এখন আপনি বলেন যে 32 ইন্টু 2⁹ আপনাদেরকে যদি বলি যে -2⁹ আছে, যদি শুনেন মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে অ্যান্সারে কিন্তু একটা মাইনাস আসবে, তাই না? এটার উত্তরে কিন্তু আমাদের একটা মাইনাস আসবে, তার মানে অ্যাকচুয়ালি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম সামনে। আর 2⁹ মানে কত? 2⁹ মানে ছিল 1024, 2⁹ মানে তাহলে 512, তার মানে এটা হচ্ছে 512, 1/512। তাহলে 32 কে 512 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 32 কে 512 দিয়ে ভাগ করলে কি রকম কাটাকাটি করেন?
যারা কাটাকাটি পারেন না আস্তে আস্তে কাটাকাটি করেন, সমস্যা নেই, ধীরে 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 কাটাকাটি করেন। কোথায় কলম কোথায় গেল, অন্য কালি দিয়ে, হ্যাঁ কাটাকাটি করি। এটা দিয়ে এটাকে কাটেন প্রথমে। আপনার যদি মনে হয় যে 2 দিয়ে কাটবেন, কাটেন 16, আর এটাও 2 দিয়ে কাটলেন 25, তারপরে হচ্ছে 6 256। তারপরে আপনার মনে হলো যে আরেকবার কাটবেন, 2 দিয়ে আবার কাটেন, এরকম করে 2 দিয়ে কাটতে পারেন। অথবা আপনার মনে হলো 4 দিয়ে কাটতে পারেন, আচ্ছা 2 দিয়ে কাটতে থাকেন। 2 দিয়ে কাটলে 128, আবার 2 দিয়ে কাটেন 4, এখানে আসছে হচ্ছে 56, আবার 2 দিয়ে কাটেন 2, এখানে আসছে 28, আবার সরি এখানে কত 32 না 64, 64, তারপরে আবার 32 আসলো, আবার 2 দিয়ে কাটেন, তাহলে আমাদের কত আসলো 16, তাহলে -1/16 এরকম হয়ে যাইতে পারে। ক্লিয়ার কিনা, আমরা কি বুঝছি, সবাই ক্লিয়ার? মানে 32কে 512 দিয়ে কাটলে তো আপনার -1/16 আসবে আর কি, -1/16 আসছে আমাদের, -1/16 এটাই। এটা মানে মুর্দা কথা হচ্ছে -1/16 আসছে। আচ্ছা এটাকে এটাকে আরো সহজভাবে কাটাকাটি করা যায় কেমনে দেখেন। আপনারা যখন কাটাকাটি করবেন কেমনে কাটাকাটি করবেন, যারা বুদ্ধিমান তারা কেমনে কাটাকাটি করবে আপনারে আমি বলি এখন। যারা বুদ্ধিমান, বুদ্ধিটা মিউট করেন একটু বলবো। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি বলতেছি, আগে আগে আমি বলা শেষ করি তারপরে বলেন, আপনি কথা থাকলে বলেন, সমস্যা নেই। এখানে -32, একটু বুদ্ধি থাকলে আপনি, হ্যাঁ এই মাইনাস সাইনটা কিন্তু এই যে -1/512 এটা হওয়ার কথা না, এই মাইনাসটাই এখানে আমি সামনে দিছি আর কি। 512 ওই জায়গায় না দিয়ে এখানে একেবারে সামনে দিছি, একই তো কথা, মানে 512 সামনে দেওয়া এখানে দেওয়া একই কথাই, সমস্যা নেই, এখানে দিয়েছি। আর আপনার যে 32 আছে, এই যে এইটাকে, এই 32 মানে আপনি এইভাবে করেও চিন্তা করতে পারেন যে এইভাবে করে কাটাকাটি তো আমরা করছি, এইভাবে করে কাটাকাটি না করে আপনি যে কাজ, আচ্ছা আমাকে কি দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন সবাই, শোনা যায়, কথা শোনা যায়? আচ্ছা একটু থামেন, আমি একটু চেক করি। তো
আমার মনে হচ্ছে যে আজকেও ওই মানে নেটের আর ওই 1 ঘন্টা পর্যন্ত মনে হয় নেটের সমস্যা ছিল না। সমস্যা নাই, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই স্টপ রাখি। এর নেক্সট ক্লাসে আমি ধারার এর পরের বাকি পোর্শনটা করাই দিব না, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। আজকে স্টপ রাখি তাহলে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।